প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ কঠিন সময় পার করছে, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত রিপোর্টে আছেন আতিকুর রহমান তিতাস। ঢাকা সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সার্টিফিকেট প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনুস বলেন, জাতীয় বিপর্যয় থেকে শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। Dear members of the Bangladesh Armed Forces, I am proud to notice the progress of the armed forces and their enduring contribution to national security. Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Globally, we are at strategically critical times, and Bangladesh is no exception to that. Ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to remain steadfast in our resolve. It is only the people of a nation that can decide on the destiny of their nation. সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ডিফেন্স ফোর্সেস কোর্স 2024 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2024-এ অংশগ্রহণকারী সকলকে অভিনন্দনও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশের চলমান নানান ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ লক্ষ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর ধারাবাহিকতায় আজ বসবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বিকাল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন। গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন, তিনি তাদের সঙ্গে বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য এবং তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন। নির্বাচনী ব্যবস্থা সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার লন্ডন সময় রাতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ভারতকে বাংলাদেশ বিরোধিতা বন্ধের আহ্বানও জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দিয়েছেন, যিনি বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করেছেন, রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছেন। আমাদের যে স্বপ্ন 1971 সালে আমরা দেখেছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়েছিল, ধূলিসাৎ করে দিয়েছিল বন্ধুগণ। আজকে সেই জন্যই আমাদের অনেক শান্তির কথা, সান্ত্বনার কথা যে আমরা এখন সেই অবস্থাটা ফিরে পেয়েছি। আজকে এখানে অনেকে আছেন যারা বয়স্ক মানুষ, আবার অনেকে আছেন যারা তরুণ। এই তরুণেরা অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, সেই সময় টিকতে পারেনি দেশের মধ্যে। মামলা, মোকদ্দমা, হত্যা, খুন, যখন গুমের মধ্য দিয়ে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে। অনেক সাংবাদিক আছেন, তারাও পালিয়ে চলে এসেছিলেন, কারণ উপায় ছিল না, সেখানে বেঁচে থাকার কোনো পথ ছিল না। আজকে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দিয়েছেন।
ভারতের গণমাধ্যমগুলো ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে হিন্দু মুসলিমের সম্প্রীতি অত্যন্ত পুরাতন, যা কোনো ষড়যন্ত্রই ভাঙতে পারবে না বলেও মন্তব্য করেন রিজভী। বাংলা সাহিত্যের একজন খুব নামকরা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের কোনো অবদান নাই। তাই ওরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, অসুয়ার নীতি, এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। বিজেপি সরকার হিন্দুত্ববাদকে মানে গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে, ওদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। দেশ সংস্কারের জন্য জুডিশিয়াল অ্যানার্কি থেকে দেশকে বের করে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিএনপির দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিকেলে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। জনাব তারেক রহমানের মামলার যিনি রায় দিয়েছেন সেই জাজকে জীবন নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বেগম জিয়ার যে মামলা, সেই মামলায় 5 বছর সাজা হয়েছে, হাইকোর্টে সে মামলার সাজাকে ডাবল করে দেওয়া হয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো তো বিচার বিভাগ থেকে আমরা কেউ আশা করি না। এই বিচার অবস্থা খুব খারাপ অবস্থা, যেখানে কমিয়ে দেওয়া হয় সেখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে জুডিশিয়াল অ্যানার্কি, এই থেকে দেশকে মুক্ত করতে হবে। রাজনৈতিকভাবে যাই ঘটুক, ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। যেখান থেকে ভালো দর পাওয়া যাবে এবং সেখান থেকে আমদানি করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে পারচেজ কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। আর আপনার সিন্ডিকেটটা এক বাক্যে আমি বলবো, সিন্ডিকেট ধরানোর মতো সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স, সিন্ডিকেটের কতগুলো। প্রথম হলো সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা তো ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটরে দেয়। এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। ধরুন আপনার এই ভেজিটেবল মার্কেট আছে, ধরেন কংসনগর একটা আছে, বা ধরেন আপনার মস্তানঘর থেকে একটা জিনিস আসবে, আস্তে আস্তে বহুগুলো হ্যান্ড হয়ে আসে। বগুড়া যখন যায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে আরেকটু আসে, তো কিছু কিছু মিডলম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে। কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, ওরা সিম্পলি চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না। সেইটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে। এবং সব ধরনের সিন্ডিকেট একমাত্র হারতেছি কেন, সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গায় না। আপনি খালি সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে। সিন্ডিকেটের চাঁদাবাজির সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক এসে। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। মানবতা বিরোধী অপরাধের এক মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 10:20 দিকে দুজনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে করা এক মামলার আসামি আমির হোসেন আমু ও কামরুল ইসলাম। এ মামলায় আজ শুনানি হওয়ার কথা রয়েছে। মামলায় আসামি করা হয়েছে ওবায়দুল কাদের সহ বিগত আওয়ামী লীগ সরকারের 45 জন মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্যকে। ইতিমধ্যে তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে
ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি, তারাও শুনেছেন। ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আনিসুল হককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। আর শাহবাগ থানার একটি মামলায় আনিসুল হক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও পল্টন থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আসামি পক্ষের আইনজীবী জানান, বারবার একই আসামিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো মানবাধিকার লঙ্ঘন। পাবলিক প্রসিকিউটর বলেন, আসামিরা সবাই ফ্যাসিস্ট সরকারের সহযোগী। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে এত মানুষ প্রাণ হারান। দেশে এই মুহূর্তে 69টি কারাগার রয়েছে। এই কারাগারগুলোর ধারণ ক্ষমতা 42,000। 5 আগস্টের পর 50,000-এর কিছু বেশি ছিল। তারপর কারাবন্দীর সংখ্যা বেড়েছে। বর্তমানে 65,000 কারাবন্দী রয়েছে। সকালে কারা সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি জানান, 5 আগস্ট ও পরবর্তী সময়ে 22 শতাধিক কারাবন্দী পালিয়ে গিয়েছিল। এদের মধ্যে 1500 জনকে গ্রেফতার করা হয়েছে। 700 বন্দী এখনো পলাতক। সর্বোচ্চ প্রচেষ্টায় কিন্তু কারাগারগুলো সুরক্ষিত ছিল। ডেফিনেটলি আমাদের সেনাবাহিনী ওই সময় আমাদেরকে সহায়তা প্রদান করেছে, বাট কারারক্ষীরা কিন্তু তাদের সাহসিকতা প্রদর্শন করেছে। এবং আপনারা জানেন যে বেশ কয়েকটি জায়গায় যারা বন্দি পালানোর চেষ্টা করেছিল, ইভেন কিছু হতাহতের ঘটনা হলেও কারাগারগুলো কিন্তু সুরক্ষিত ছিল। এইসব ঘটনায় আমাদের বেশ কিছু 282 জন বেসিক্যালি আমাদের কর্মকর্তা কর্মচারী আহত হয়েছিল। তার মধ্যে বেশ কিছু সিভিয়ার ছিল এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এখনও কিছু কিছু কর্মকর্তা কর্মচারী আছেন যারা এখনও দীর্ঘমেয়াদী চিকিৎসার আওতায় আছেন। বাট আল্লাহর রহমতে ওরকম যে অঙ্গহানি ঘটনা ঘটেনি, বাট যারা যে ইনজুরিগুলো হয়েছেন এখনও রিকভার করছেন। সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিস চৌধুরী। পরিবারের সদস্যদের সঙ্গে তার ডিএনএ মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিস চৌধুরীর মরদেহ দাফন করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 21 অক্টোবর হাইকোর্টের আদেশে প্রয়াত বিএনপি নেতা হারিস চৌধুরীর পরিচয় নিশ্চিত করতে তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী সিআইডি কার্যালয়ে ডিএনএ নমুনা জমা দেন। গত 16 অক্টোবর সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর জালালাবাদ এলাকার কবরস্থান থেকে ডিএনএ পরীক্ষার জন্য মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি কবর থেকে তোলা হয়। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর বাবার পরিচয় শনাক্তে মেয়ে সামিরা তানজিম চৌধুরী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস ব্রিফিংয়ে উঠেছে। এ দফতরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত এই প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে যাদের সাথে সম্পর্ক রয়েছে। ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া দরকার। যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড এমনকি শুধু ক্র্যাকডাউন নয়, যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে। আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়েও জোর দেয়া অব্যাহত রাখবে। বিএসএমএমইউর নাম পরিবর্তনের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী চিকিৎসক নার্স কর্মচারী ঐক্য পরিষদ। সকালে হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন টিটু বলেন, ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে বক্তারা ভারতে বাংলাদেশ হাইকমিশন অফিসে হামলার তীব্র নিন্দা জানান। ভারতের দালালকে বাংলার মাটিতে থাকতে দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত রিপোর্টে আছেন জাহিদ আহমেদ বাবু।
ভারতীয় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএসএমএমইউ এর বটতলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষক চিকিৎসক কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় ভারতের আগ্রাসন বন্ধ এবং সে দেশের পণ্য বর্জনের পাশাপাশি বিএসএমএমইউ এর নাম পরিবর্তনের দাবি জানায় তারা। ভারত আমাদের স্বাধীন দেশের পতাকায় আঘাত এনেছে। অর্থ পাচারকারীদের দ্রুত বিচার করতে হবে, আগুন সন্ত্রাসীদের বিচার করতে হবে। অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয় সহ প্রশাসনের সংস্কার চাই, দ্রুত সংস্কার চাই। এখানে তারা জানান, ভারতের উচিত হবে বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে বাংলাদেশে আধিপত্য বিস্তার প্রচেষ্টা বন্ধ করা। বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে আমরা এটাই বলি, আজকে থেকে এই আমরা এখানে যা উপস্থিত আছি, আমরা ভারতীয় পণ্য আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। ভারতীয় দালাল, ভারতের গোলামি, এই গোলামির জিঞ্জির বাংলাদেশের মানুষ, এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, নার্স এবং কর্মযোগ্য পরিষদ কোনোভাবেই মেনে নেবে না। শুধু তাই নয়, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার জন্য ভারতকে ক্ষমা চাওয়ারও দাবি জানান তারা। ভারত কি চায় এটা যদি আমাদেরকে এখনো বুঝতে অসুবিধা হয়, তাহলে যারা এই বাংলাদেশে ভারত প্রীতিতে ভারতের যারা দালাল এই দেশে আছে, তাদেরকে এই বাংলাদেশের মাটিতে তাদেরকে থাকতে দেওয়া হবে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরের বস্তায় আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এক উদ্যোক্তা। বাড়ি 2 জাতের 4000 বস্তা ও এর সম পরিমাণ আদা মাটিতে চাষ করেছেন তিনি। মাটির তুলনায় বস্তায় আদার ফলন ভালো হয় সামনের বছর 20,000 বস্তায় আদা চাষের আশা করছেন তিনি। তার দেখা দেখি এরই মধ্যে বস্তায় আদা চাষের উদ্যোগ নিয়েছেন অনেকেই। প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের তথ্য ভিডিও চিত্রে আতিকুর রহমান তিতাস আছেন রিপোর্টটি নিয়ে। টাঙ্গাইলের মির্জাপুরের বাসতৈল ইউনিয়নের গায়ের বেতিল এলাকার পশু চিকিৎসক আবুল হোসেন চিকিৎসার পাশাপাশি 4000 বস্তায় আদা চাষ করেছেন তিনি। তাছাড়া 4000 বস্তা সমপরিমাণ আদা মাটিতেও চাষ করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে দিনাজপুর থেকে বাড়ি 2 জাতের 8 মণ আদা এনে রোপণ করেন আবুল হোসেন। মাটিতে রোপণ করা আদার তুলনায় বস্তায় আদার ফলন হয়েছে অনেক বেশি। বস্তার মাঝে সুবিধা হয়, এটা বাইরে থেকে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ করতে পারে না। কোনো অসুখ বিসুখ বালা মুসিবত নিচে থেকে কেসে এইগুলা কোনো সময় বস্তার মাঝে ঢুকতে পারে না। এই কারণে আদাগুলো সবচাইতে সবসময়ই ভালো থাকে। মালিক দয়া করলে এই বছর পরিমাপে 8000 বস্তার মতো করছি। যদি আল্লাহ দয়া করে তাহলে আমি সামনের বছর 20,000 বস্তার মতো আমি একটা উদ্যোগ নিয়ে রাখছি। বস্তায় আদা চাষ করা যায় এমন বিষয় জানতেন না স্থানীয়রা। আবুল হোসেনের এই ফলন দেখে এই পদ্ধতিতে আদা চাষে ঝুঁকছেন তারা। 50-55 বছরে এরকম আদা দেখি নেই যে বস্তার মধ্যে আদা হয়। আমরা দেখি আগামী চান্সে রোয়ার নিয়ে ব্যবস্থা করতেছি। এইরকম আদা চাষ আগে পর্বে কখনো আমাদের পাহাড় অঞ্চল আসে নাই, এই সর্বপ্রথম আসলো। তবে আদা চাষ দেখে খুব ভালো লাগলো। এই পদ্ধতিতে আদা চাষ করার জন্য আমিও উদ্বুদ্ধ। এরই মধ্যে বীজ হিসেবে আবুল হোসেনের বেশিরভাগ আদাই বিক্রি হয়ে গেছে। বস্তায় চাষ করা আদার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আর বাড়ি 2 জাতের আদার আঁশ না থাকায় ফলনও হয় ভালো বলছে কৃষি বিভাগ। সার প্রয়োগ করছে নির্দিষ্ট সুষম মাত্রায় এবং ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করার ফলে আমরা আশা করতেছি প্রতি বস্তায় আমরা 2 থেকে 2.5 কেজি গড়ে আদা পাবো। এবং এই আদাগুলো আমাদের আশেপাশের গ্রাম থেকে কৃষকরা উদ্বুদ্ধ হয়ে অনেকে চাষ করতে আগ্রহী হয়েছে। এবছর টাঙ্গাইল জেলায় 1,05,000 বস্তা আদা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে 85,000 বস্তা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।